হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 8 সায়েন্স চ্যাপ্টার 1 থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করছি। চ্যাপ্টার 1 অর্থাৎ ভৌত পরিবেশ। বল ও চাপ থেকে আমি কিছু প্রশ্ন উত্তর দিয়েছি, ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই তোমাদের করতে হবে। শুরু করা যাক, ভিডিওটা লাইক শেয়ার করো। সবার প্রথমের প্রশ্ন দেখো কি দিয়েছে, বলেছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কিভাবে বলের সংজ্ঞা পাওয়া গেছে। উত্তর লিখব, নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাই কোনো বস্তু নিজে থেকে তার অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না, তার অবস্থার পরিবর্তনের জন্য বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হয়। এই কিছু একটাকেই আমরা বল বলতে পারি। বলের সংজ্ঞারূপে তাই বলা যায় বাইরের থেকে প্রযুক্ত হয়ে যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করতে চায়, কিংবা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতি পরিবর্তন করে বা করতে চায় তাকেই বল বলে। মোট কথা আমরা কি বুঝছি, ধরো কোনো একটা নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি পেয়েছি, যদি আমরা কোনো বস্তুকে, একটা জিনিস, সেটাকে নিজের থেকে নিজের জায়গাটা পরিবর্তন করতে পারে? কখনোই পারে না। তার উপর আমরা যদি একটা চাপের সৃষ্টি করি বা বলের প্রয়োগ করি তবেই সেটা সম্ভব। বল, ধরো একটা পাথর রয়েছে, তাকে যদি আমি না বল প্রয়োগ করি সেটা তো নিজে আপনি তো হেঁটে চলে বেড়াবে না, তাই না? সেটাই, তাতে বলটা আমাদের প্রয়োগ করতে হবে। তো সেটাই বলছে যে বাইরে থেকে প্রযুক্ত হয়ে, যদি আমরা বল প্রয়োগ করি তার উপর, সেই বস্তুটার উপর একটা ক্রিয়ার সৃষ্টি করে, তখন বস্তুটা কি হয় না, গতিশীল হয়ে যায়। আবার যদি কোনো একটা গতিশীল বস্তু থাকে তার উপর আমরা যদি বল প্রয়োগ করি, সেই গতিটার পরিবর্তন, ধরো আমি গতিটাকে বাড়াতে চাইছি বা কমাতে চাইছি, সেটা ডিপেন্ড করবে, পরিবর্তনটা ঘটতে পারে, সেটাই বলছে। ওকে, নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলছে নিউটনের প্রথম গতিসূত্রকে জাড্ডের সূত্র বলা হয় কেন। উত্তর আমরা লিখব, বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থা বজায় রাখতে চায় এবং সচল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে চায়। উভয় ক্ষেত্রেই বস্তু তার স্থিতিশীল ও গতিশীল অবস্থা পরিবর্তনে বাধা দেয়। পদার্থের এই ধর্মকে জাড্য বলে। পদার্থের এই জাড্য ধর্মের কথাই বলা হয়েছে নিউটনের প্রথম সূত্রে। তাই নিউটনের প্রথম গতিসূত্রকে জাড্য সূত্র বলা হয়। দেখো, জাড্য কাকে বলে? পদার্থের যে ধর্মের জন্য জড়বস্তু নিজের স্থির অবস্থা বা গতিশীল অবস্থার পরিবর্তনে বাধা দেয়, অর্থাৎ সেটা যে অবস্থায় আছে সেই অবস্থাতেই সে থাকতে চায় আর কি, সেই ধর্মকে আমরা জড়তা বলে থাকি বা জাড্য বলে থাকি। ঠিক আছে, বস্তুর ভরই কিন্তু জাড্যের পরিমাপক, যেটা আমরা জানি। আবার জাড্য ক রকমের হয় না, জাড্য দু রকমের, একটা স্থিতি জাড্য, একটা গতি জাড্য। সেটা আমি ডিসকাশনের সময় অলরেডি বলেছি, পরে বুঝতে না পারলে আমি আবার ডিসকাশন করব। তো যাই হোক, এইটার থেকেই নিউটনের গতিসূত্র বা নিউটনের প্রথম গতিসূত্রকে, সেই জন্যই নিউটন যেহেতু এই কথাই বলছে, সেই জন্য প্রথম গতিসূত্রটাকে জাড্যের সূত্রই বলা হচ্ছে। ওকে, নেক্সট পরের প্রশ্ন, সুইচ বন্ধ করার পরও বৈদ্যুতিক পাখা কিছুক্ষণ ঘুরতে থাকে কেন। উত্তর, ঘূর্ণায়মান পাখার সুইচ বন্ধ করার পরও কিছুক্ষণ ধরে পাখা ঘুরতে থাকে, কারণ সুইচ বন্ধ করলেও গতিজাতদের জন্য পাখাটির গতি বজায় রাখতে চায়, তাই আরও কিছুক্ষণ ঘোরার পর ঘর্ষণ ও বায়ুর সান্দ্রতার জন্য পাখা স্থির হয়। দেখো, এইটা সিম্পল কথা, এটা গতিজাতদের জন্য এটা হয়ে থাকে। তুমি একটা সিম্পল কথা চিন্তা করো, ধরো তোমাকে আমি বললাম রান, তুমি দৌড়ো, ঠিক আছে? এবার তুমি দৌড়োতে শুরু করলে, এবার যদি আমি তোমাকে বলি স্টপ, তুমি সঙ্গে সঙ্গে স্টপ হতে পারবে? কখনো পারবে না, ঠিক আছে? তোমার স্টপ হতে গেলে, তোমার স্টপ বলার পরও তোমাকে দেখবে আরও তুমি 10 কদম চলে যাবে, গিয়ে তুমি স্টপ হতে পারবে। এটা গতিজাতদের জন্য হয়ে থাকে। তো সেই কারণেই ঘটনা, সুইচ অফ করার পরও ফ্যান কিন্তু ওটাকে স্টপ হতে নিজের সময় নেয়, নিয়ে গতিটাকে নিজে কন্ট্রোল করতে, সিম্পল কথায়। নেক্সট পরের প্রশ্ন, চলন্ত গাড়ির থেকে নামার সময় গাড়ি যেদিকে চলে তার বিপরীত দিকে মুখ করে নামা বিপজ্জনক কেন। উত্তর, চলন্ত গাড়ির থেকে নামার সময় গাড়ি যেদিকে চলে তার বিপরীত দিকে মুখ করে নামা অত্যন্ত বিপজ্জনক, কারণ আরোহী মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আরোহীর দেহের নিচের ভাগ স্থির অবস্থায় আসবে, কিন্তু উপরের ভাগ গতিজাতদের জন্য গাড়ির গতি
গতির অভিমুখে যেতে চাইবে। পিছনের দিকে চলা আমাদের সাধারণত অভ্যাসের মধ্যে পড়ে না, তাই আরোহী মাটিতে চিৎ করে পড়ে যাবে। আমরা যখন ট্রেন থেকে, অনেকেই দেখেছো চলন্ত ট্রেন থেকে অনেককে নামতে, যদিও এটা একদম বিপজ্জনক, উচিত না কখনোই করা। ট্রেনটা যখন একদম স্লো হয়ে যায়, কেউ যখন নামে দেখবে সে সামনের দিক করে নামছে, তো সামনের দিক করে সে চলতে শুরু করবে, কারণ ট্রেনটা তো অলরেডি চলছে, পুরো থেমে যায়নি না, তো ট্রেনটার গতির ওপর বেস করেই সে চলে। আমরাও সাধারণত চলি সামনের দিক, আমরা কি ব্যাক সাইডে তো চলি না, পিছন দিক করে তো চলি না। তো সিম্পল, যদি কেউ পিছন দিক করে নামতে চায় সে সঙ্গে সঙ্গে চিৎ খেয়ে পড়ে যাবে, সে ওইভাবে চলতে পারবে না, তো সেই জন্য। নেক্সট, চলন্ত ট্রেন থেকে নামার সময় পিছন দিকে, সবাই কিন্তু বলে দিলাম চলন্ত ট্রেন থেকে কেউ কখনো নামবে না, কিন্তু খুবই বিপজ্জনক। আচ্ছা যাই হোক, চলন্ত ট্রেন থেকে নামার সময় পিছন দিকে হেলে নামতে হয় কেন? উত্তর কি লিখব? চলন্ত ট্রেনের মধ্যে সমস্ত দেহ ট্রেনের গতি লাভ করে। ওকে, মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে দেহের নিচের অংশ স্থির হয়, কিন্তু গতিজাতদের দরুন উপরের অংশ গতিশীল থাকে এবং সামনের দিকে এগিয়ে যায়। তাই ঋজুভাবে নামতে থাকলে ট্রেনের গতির দিকে পড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। নামার সময় উপযুক্তভাবে পিছন দিকে হেলে নামলে দেহের উপরের অংশ পিছন দিক থেকে এগিয়ে এসে মোটামুটি স্বাভাবিক অবস্থায় স্থির হয়, এর ফলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এটাই আগে যেটা বললাম সেটাই, যে ট্রেন যেহেতু চলন্ত থাকে, তো আমরাও যদি নামি তো আমাদের নিচের পোর্শনটা অটোমেটিক ট্রেনের সঙ্গে গতিজাতদের ফলে এগোতে শুরু করে, কিন্তু আমরা যদি ব্যাকটা, আমাদের ওপরের সাইডটা একটু পিছন দিকে হেলে দিই, তখন পিছন দিকটা আমাদের সামনে, মানে ওপরের পোর্শনে পিছন দিকটা কি হয়, সামনের দিকে যাওয়ার চেষ্টা করে, তো সেই জন্য গতিটা, আমাদের শরীরটা তখন ব্যালেন্স হয়ে যায়। নেক্সট, লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগী দূর থেকে ছুটে এসে লাফ দেয়। দেখো তোমরা অনেকেই দেখেছো, কেউ যখন লং জাম্প দেয়, লং জাম্প অনেক প্রোগ্রামও তোমরা দেখেছো, টিভিতেও দেখেছো, অলিম্পিকেও দেখেছো, যখন লং জাম্প দেয় তখন সে দূর থেকে ছুটে এসে জাম্প করে। তার পিছনে রিজন কি আছে? মানুষ যখন দূর থেকে ছুটে আসে তার শরীরে একটা গতির সৃষ্টি হয়, যেই গতিটা গতিজাতদের যে গতি সেটা বজায় রাখার চেষ্টা করে, তার ফলে কি হয়, প্রতিযোগী অনেক বেশি দূর পর্যন্ত লাফাতে পারবে, সেই কারণে এটা হয়। তো সেটাই বলছে, লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগী দূর থেকে ছুটে আসার ফলে যে গতি অর্জন করে, গতিজাত সেই গতি বজায় রাখার চেষ্টা করে, তার ফলে প্রতিযোগী বেশি দূর লাফাতে পারে, সেই জন্য প্রতিযোগী কিছু দূর থেকে ছুটে এসে লাফ দেয়। ওকে, নেক্সট, পরের প্রশ্ন বলেছে, গতিশীল রোলারের চেয়ে স্থির অবস্থায় থাকা রোলারকে ঠেলা কষ্টকর কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে দেখো, স্থির রোলারের স্থিতিজাতদের জন্য স্থির অবস্থা বজায় রাখতে চায়। রোলারকে গতিশীল করার চেষ্টা করলে রোলারের স্থিতিজাত সেই কাজে বাধা দেয়, সেই জন্য একে গতিশীল করতে বেশি বল প্রয়োগ করতে হয়। কিন্তু চলমান রোলার গতিজাতদের জন্য কোনো গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা চালায়। ওই অবস্থায় রোলারের সামনে বল প্রয়োগ করলে রোলারের গতি বৃদ্ধি পায়, এই কারণে চলমান রোলারের চেয়ে স্থির রোলারে ঠেলা কষ্টকর। এটা সম্পূর্ণ স্থিতিজাত এবং গতিজাতদের জন্য। এটা হচ্ছে, আমরা সাধারণত জানি গতিজাত কি না, সচল বস্তু, মানে সবসময় সমবেগে মানে রেখায় বা সরল রেখায় বলতে পারি চলার যে প্রবণতা বা বারবার চলার যে প্রবণতা আমরা বলতে পারি, সেটাকেই গতিজাত বলে। যদি গতিজাত কাকে বলে আমরা কি বলতে পারি না, সচল বস্তু সবসময় সমবেগে সরল রেখা বরাবর চলার প্রবণতাকেই গতিজাত বলা হয়। আর স্থিতিজাতটা কাকে বলি না, স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকার প্রবণতাকেই স্থিতিজাত বলে। তাহলে স্থির যে কোনো একটা বস্তুকে, তাকে ঠেলে যদি এগোতে চাও, সেটা এগোতে তোমার অনেক বেশি বল প্রয়োগ করতে হবে। আজ একটা চলমান বস্তুকে তুমি যদি ঠেলতে চাও, তোমাকে তো অত বল তো প্রয়োগ করতে হবে না, তাই না? তো সেইটাই রিজন আছে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে, চলন্ত গাড়িকে হঠাৎ থামিয়ে দিলে গাড়ির যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। এই প্রশ্নটা এগেন আসে। তাহলে আমরা কি বলবো, চলন্ত গাড়িকে হঠাৎ থামিয়ে দিলে যাত্রীর দেহের নিচের অংশ তখনই স্থির হয়ে পড়ে, কিন্তু দেহের উপরের অংশ গতিজাতদের জন্য সামনের দিকে এগিয়ে যায়, ফলে
যাত্রীর সামনের দিকে ঝুঁকে যায়। দেখো অনেকটা ট্রেনের মতো এই ব্যাপারটাও, যে গতিজারদের জন্যই কি হয়েছে, চলন্ত গাড়ির মধ্যে মানুষের যে আমরা বলবো যে মানুষের যে শরীরটা সেই গাড়ির মতোই অ্যাডজাস্ট হয়ে যায়। ওকে, তো গাড়িটা যখন থামিয়ে দেওয়া হয় তখন গতিশীল অবস্থায় যখন থেকে স্থিতিশীল অবস্থায় করে দেওয়া হয় বা থামিয়ে দেওয়া হয়, তখন কি হয়, নিচের পোর্শনটা তখন তার সেই গতিচার্যটা বজায় থাকে, তো সেটা সামনের দিকে এগিয়ে যেতে চায়, ফলে সামনের দিকে মানুষ ঝুঁকে যায়। ওকে, অনেক সময় মানুষ সামনের দিকে যদি কিছু ধরে না যায় পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। নেক্সট বলেছে দৌড় প্রতিযোগী সীমা নির্দেশক ফিতার কাছে পৌঁছাবার সঙ্গে সঙ্গে থামতে না পারে না কেন? একটু আগেই বললাম কেউ দৌড়লে থামতে পারে না, বলছে দৌড় প্রতিযোগী সীমা নির্দেশক, আচ্ছা এটা আমি ভুল বললাম, সীমা কোথা থেকে এলো, সরি, দৌড় প্রতিযোগী সীমা মানে যে বাউন্ডারি দেওয়া হয় সেটার কথা বলছে। সীমা নির্দেশক ফিতার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে থামতে পারে না কেন? উত্তর, দৌড় প্রতিযোগী সীমা নির্দেশক ফিতার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে থামতে পারে না কারণ গতিজারদের জন্য প্রতিযোগীর দেহ গতি বজায় রাখতে চায়, তাই আরও কিছুক্ষণ এগিয়ে গিয়ে সে থামতে পারে। ওকে, বা আরও কিছু দূর এগিয়ে গিয়ে, কিছুক্ষণ তো সম্পূর্ণ ভুল কথা বললাম, কিছু দূর, ওকে, কিছু দূর এগিয়ে গিয়ে থামতে পারে। নেক্সট বলছে সাইকেল চালক সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করলেও সাইকেল থামে না, সবই একই ব্যাপার। তো লিখবো সাইকেল চালক সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করলেও সাইকেল থামে না কারণ গতিজারদের জন্য সাইকেল তার গতি বজায় রাখতে চায়, ফলে সাইকেল আরও কিছু দূর এগিয়ে যায়। ভূমির সঙ্গে চাকার ঘর্ষণের জন্য গতিবেগ ধীরে ধীরে কমে এবং পরিশেষে থেমে যায়। খানিকক্ষণ যাওয়ার পরে যখন আস্তে 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 সেই নিজের যে ব্যালেন্সটা আছে সেটা কন্ট্রোল করে বা যে গতিটা ধীরে ধীরে কমে, কেন কমে না মাটির সঙ্গে চাকার যে ঘর্ষণ হয় তার ফলে কমে। মানুষেরও তাই, মানুষের কমে কেন, যে ভূমির সঙ্গে মানুষ যখন সেটা পাটা আস্তে 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 কন্ট্রোলে করে তখনই কমে, তো তখন থেমে যায় গাড়িটা। ওকে, নেক্সট বলেছে কম্বলের ধুলো ঝাড়ার সময় কম্বলকে লাঠি দিয়ে পিটানো হয় কেন? উত্তর, লাঠি দিয়ে পিটিয়ে কম্বল বা পশমের কোটের ধুলো ঝাড়া হয়। লাঠি দিয়ে পিটিয়ে কম্বল বা কোটকে গতিশীল করা হয়, কিন্তু ওদের গায়ে লেগে থাকা ধূলিকণাগুলো স্থিতিজারদের জন্য আগের জায়গাতেই থাকতে চায়, তাই কোনো আশ্রয় না পাওয়ার ওই সব ধূলিকণা অভিকর্ষের টানে নিচে পড়ে যায়। ওকে, অর্থাৎ যখন কোনো কিছু দিয়ে এটাকে বাড়ি মারা হয়, কোনো কম্বল বা পশমের কোটটাকে বাড়ি মারা হয়, তখন কি হয় না কম্বল আর কোটের মধ্যে যে ধুলোগুলো আছে সেগুলো কি করে, সেগুলো অভিকর্ষের টানে নিচে পড়ে যায়। অর্থাৎ প্রথমে দেখবে কম্বলের গায়ে সেগুলো একদম লেগে থাকে, তুমি হাত দিয়ে ঝাড়তে যাবে যেতেই চায় না, যখন কোনো কিছুতে বাড়ি মারবে তখন কি হয় না ধুলোগুলো উঠে যায়, স্থিতিজারদের জন্য ওরা আটকে থাকে, বাড়ি মারার ফলে ওরা উঠে যায়, উঠে গিয়ে ওটা অভিকর্ষের টানে ধুলোগুলো নিচে পড়ে যায়। ওকে, নেক্সট অভিকর্ষের টান নিশ্চয়ই বোঝো, এটা বোঝাতে হবে না। নেক্সট বলেছে ভরবেগ ভিক্টর না স্কেলার রাশি? উত্তর, ভরবেগের সিজিএস এবং এসআই একক। উত্তর, ভরবেগের মান এবং অভিমুখ দুই আছে, তাই ভরবেগ একটা ভিক্টর রাশি। ওকে, ভরবেগের অভিমুখ হলো বেগের অভিমুখ। নেক্সট বলেছে সিজিএস আর এসআই এর একক, তাহলে সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে, এটা আমরা লিখব গ্রাম সেমি পার সেকেন্ড, এবং এসআই পদ্ধতিতে একক হচ্ছে কিগ্রা মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট প্রশ্ন বলছে চলন্ত ট্রাম থেকে নেমে সামনের দিকে কিছুটা ছুটে যেতে হয় কেন? তো লিখব চলন্ত ট্রামে থাকাকালীন আমাদের দেহ গতিশীল থাকে, অর্থাৎ দেহে গতিজারদের উৎপত্তি হয়। ট্রাম থেকে মাটিতে নামবার সঙ্গে সঙ্গে পা স্থির হয়ে যায়, কিন্তু দেহের উপরের অংশ গতিজারদের প্রভাবে গতি বজায় রাখার চেষ্টা করে, সুতরাং দেহ কিছুটা সামনের দিকে ঝুঁকে যায়। এখন যদি কিছুটা সামনের দিকে ছুটে যাওয়া যায় তাহলে পা কিছু সময়ের জন্য গতিশীল হয়, ইতিমধ্যে দেহের উপরের অংশ গতিজারদের প্রভাবমুক্ত হয়ে পড়লে সমস্ত দেহ স্থির হয়ে আসে। দেখো যখনই ট্রামও তো ট্রেনের মতো অনেকটা
একটা না ট্রাম থেকে যখন আমরা নামবো তখনই কি হবে, আমরা খানিকটা সামনের দিকে যদি দৌড়ে যাই তাহলে আমাদের কি হবে, শরীরটা সিম্পল কথায় ব্যালেন্স আসে। ঠিক আছে, আমাদের শরীরে অর্ধেক অংশ গতিজাড্য থাকে, ঠিক আছে, অর্ধেক অংশ স্থির হয়ে যায়, তার ফলে কি আমরা পড়ে যাওয়ার চান্সেস থাকবে। তো যদি আমরা খানিকটা সামনের দিকে ছুটে যাই, সামনের দিকে ছুটলে আমাদের গতিটা আমাদের শরীরের মধ্যে একটা কি হবে, আমাদের পাগুলো গতিশীল হয়ে যায়, আমার শরীর তখন কি হবে, ওই গতির সঙ্গে একটা ব্যালেন্স সৃষ্টি হবে। তো তার ফলে আমাদের যে ওপরের অংশটা যে গতিজাড্য, সেই গতিজাড্য থেকে ওপরের অংশটা প্রভাবমুক্ত হয়ে পড়বে, তখন আমাদের শরীরটা স্থির হয়ে যাবে। ওকে, নেক্সট, ভরবেগ কাকে বলে, এর পরিমাপ কিভাবে করা হয়? উত্তর, ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুকে যে ধর্মের সৃষ্টি হয়, গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় তাকে বস্তুটির ভরবেগ বলে। বস্তুর ভর হচ্ছে m আর বেগ হচ্ছে v, তাহলে ভরবেগ কত হবে, m ইন্টু v হবে। ওকে, এটা ইন্টু। ওকে, নেক্সট প্রশ্ন, একটি মালবাহী ট্রাক ও একটি খালি ট্রাক 30 কিমি পার ঘন্টা সমান দ্রুতিতে চলেছে। ট্রাক দুটি গঠন হুবহু এক, ব্রেক কষে কোনটিকে থামানো সহজ, এটা কোনটি হবে। ওকে, কোনটি হবে, ঠিক আছে, কোনটিকে থামানো সহজ, কারণ সহ উদাহরণ সহ লেখো। উত্তর কি লিখবো, ব্রেক কষে খালি ট্রাকটিকে সহজেই থামানো যায়। ট্রাক দুটি একই দুটিতে চললেও ট্রাক দুটির গঠন হুবহু এক হওয়া সত্ত্বেও মালবাহী ট্রাকটির ভার বেশি, সেই জন্য খালি ট্রাকটির চেয়ে মালবাহী ট্রাকের ভরবেগও বেশি। এক্ষেত্রে ট্রাকের ভরবেগ ট্রাকের ভর ও ট্রাকের বেগ ইন্টু হবে আর কি। ওকে, ভরবেগ একটু আগে দেখালাম ফর্মুলা, সেটাই। যেহেতু মালবাহী ট্রাকের ভরবেগ বেশি, সেটিকে ব্রেক কষে থামানো বেশি বিরুদ্ধ বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ তার বেশি ওকে স্টপ করতে আমাদের শরীরে বলটা বেশি প্রয়োগ করতে হবে, তাই খালি ট্রাকটিকে থামানো সহজ হবে। ওকে, দেখো, কোনো যদি গাড়ির মানে যদি ভরটা বেশি থাকে তাহলে সেটাকে স্টপ করতে সিম্পল কথায় বেশি তাদের বলটা প্রয়োগ করতে হবে, বল যখনই বেশি প্রয়োগ করতে হবে থামতে সময় নেবে। আর যদি খালি জিনিসে সেটা বলটা কম প্রয়োগ করতে হবে না, তা সেটা তাড়াতাড়ি থেমে যাবে। তো সেই কারণেই কি হবে, যে ট্রাক দুটোরই গতিবেগ দুটোই একই দেখতে, কিন্তু একটা ট্রাকের মধ্যে যেহেতু ভরটা বেশি আছে, তো ভর বেশি থাকলে কি হবে, তার ভরবেগটাও বেশি হয়ে যাবে, অর্থাৎ ট্রাকের ভর হচ্ছে প্লাস ট্রাকের বেগটা হয়ে যাচ্ছে, দুটো বেশি হয়ে যাচ্ছে। সেই জন্যই আমাদের যে ফাঁকা অর্থাৎ যেটা খালি ট্রাক সেটাকে থামানো সহজ হবে। মালবাহী যে ট্রাকটা ভরবেগ বেশি বলে সেটাকে থামাতে গেলে কি হবে না, আমাদের অনেকটা বেশি বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ বিরুদ্ধ বল যাকে বলা হয়, বেশি বিরুদ্ধ বল, মানে গতির বিরুদ্ধে আমাকে প্রয়োগ করতে হচ্ছে না, ট্রাকটা তো চলতে থাকছে, আমাকে তো বলটা ব্রেকটা কষা মানে কি, সেই স্টপ করানোর চেষ্টা, গতির বিরুদ্ধে কাজ করা, তো সেটাকে বেশি বল প্রয়োগ করতে হবে। ওকে, নেক্সট, একক বল কাকে বলে, বল ভর ও তরঙ্গের মধ্যে সম্পর্ক কি, তরঙ্গ বলছি, ত্বরণের মধ্যে সম্পর্ক কি? উত্তর, যে বল এক একক ভরের উপর ক্রিয়া করে বস্তুটিকে একক ত্বরণ সৃষ্টি করে তাকে একক বলা হয়। যে বল একক ভরের বস্তুর ওপর ক্রিয়া করে বস্তুটিকে একক ত্বরণ সৃষ্টি করে তাকে বল বলা হয়। যেমন নিউটনের দ্বিতীয় সূত্রতে আমরা কি পাই, বল ইকুয়াল বস্তু প্রযুক্ত বল, কি কোনো কিছুর উপর যে বলটা প্রয়োগ করা হয় অর্থাৎ প্রযুক্ত বল সমান সমান কি হবে, বস্তুর ভর আর বস্তুর ত্বরণ হচ্ছে। দেখো, ত্বরণ কাকে বলে, সময়ের সঙ্গে যে বেগের যে পরিবর্তন হয় সেই পরিবর্তনের হারকেই আমরা ত্বরণ বলি। ত্বরণ সাধারণত দু প্রকারের হয়ে থাকে, একটা ধনাত্মক ত্বরণ, একটা ঋণাত্মক ত্বরণ। যখন কোনো বস্তুর বেগটা বেড়ে যায় তখন তাকে আমরা ধনাত্মক ত্বরণ সাধারণত বলে থাকি, আর কোনো বস্তুর যখন বেগটা কমে যায় তখন আমরা সাধারণত সেটাকে ঋণাত্মক ত্বরণ বলে থাকি। নেক্সট, পরের প্রশ্ন বলছে, গ্রাম ভার ও কিলোগ্রাম ভারের সংজ্ঞা। উত্তর, 1 গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলকে 1 গ্রাম ভার বলা হয়। ঠিক আছে, তাহলে গ্রাম ভার হয়ে গেল। নেক্সট হচ্ছে কিলোগ্রাম ভার, কি বলবো, 1 গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে 1 কিলোগ্রাম ভর বলে। ওকে, নেক্সট,
মানে সিম্পল, এটা 1 গ্রাম ভরের বলবে, এটা 1 কিলোগ্রাম ভরের বলবে, একই ব্যাপার। নেক্সট বলেছে নিউটন আর ডাইনের সংজ্ঞা কাকে বলে দিতে, তো লিখবো যে বল 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর যদি ক্রিয়া করে তাহলে বস্তুটা কি হবে, মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করবে। এটা পার সেকেন্ড হবে, সেকেন্ড স্কোয়ার হবে, সরি সেকেন্ড স্কোয়ার হবে, এখানে 2 হবে একটা, হ্যাঁ সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, তাকে নিউটন বলে। সুতরাং নিউটন সমান সমান কি হবে, 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট পরেরটা আমাদের কি বলেছে, এটা 1 মিটার পার সেকেন্ড, আবার এখানে স্কোয়ার নেই, এখানটা স্কোয়ার হবে, এখানটা লেখা ভুল এসছে, হ্যাঁ এখানটা স্কোয়ারটা দিতে ভুলবে না, কেটে দেবে, নাহলে স্কোয়ার হবে, সব স্কোয়ার হবে। তাহলে নিউটন ইকুয়াল কি হবে, 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার পার সেকেন্ড। নেক্সট বলেছে যে বল 1 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর ক্রিয়া করে বস্তুটিকে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, এটাও সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, তাকে ডাইন বলে। সুতরাং 1 ডাইন সমান সমান কত হবে, 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে ক্লিয়ার, তাহলে এগুলো সব স্কোয়ার হবে, এটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার করাই আছে। ওকে, ক্রিয়া ও ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীত মুখে হলেও তার সাম্য প্রতিষ্ঠা করতে পারে না, কেন, ব্যাখ্যা করো। উত্তর, দুটি সমান ও বিপরীতমুখী বল একই বস্তুর ওপর প্রযুক্ত হলে সাম্য প্রতিষ্ঠা পেতে পারে, অর্থাৎ বস্তু স্থির থাকে, কিন্তু ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটি সবসময় দুটি আলাদা বস্তুর ওপর ক্রিয়া করে, কখনোই একই বস্তুর ওপর ক্রিয়া করে না। সেই জন্য ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী হলেও বল দুটি কখনো সাম্য হতে পারে না। দেখো, ক্রিয়া আর প্রতিক্রিয়া ব্যাপারটা বোঝাতে গেলে সিম্পল কথা বলতে হয়। আমরা নিউটনের 3rd লতে জানি, তৃতীয় যে সূত্র আছে তাতে আমরা জানি যে প্রতিটি ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া থাকে, ঠিক আছে। বিপরীত প্রতিক্রিয়া হওয়াটা কিন্তু স্বাভাবিক হয় এটা। ওকে, তবে বিপরীত প্রতিক্রিয়া হতে পারে কখন না, দুটি সমান আর বিপরীতমুখী বল যখন একই বস্তুর ওপর প্রযুক্ত হলে সাম্যতা প্রতিষ্ঠা পেতে পারে বা সাম্য প্রতিষ্ঠা পেতে পারে, ঠিক আছে। অর্থাৎ বস্তুটা তখন কি থাকে না, বস্তুটা তখন স্থির থাকে। যেমন সিম্পল এক্সাম্পল দিয়ে আমি বলছি, প্রতিক্রিয়া আর ক্রিয়ার মধ্যে আমরা একজন, যারা ক্রিকেট দেখো বা ক্রিকেট খেলো জানো, ধরো কেউ একজন বল ব্যাট করছে, সে বলটা উঁচুতে করলো, উঁচুতে ফেললো 6 মারার জন্য, হয়তো বলটা বাউন্ডারি বাইরে যায়নি, খানিকটা আগে এসে খেলোয়াড়ের হাতে, যারা বল করছে তাদের হাতে ক্যাচ হয়ে গেছে। তো একজন খেলোয়াড়, ধরো XYZ, একজন, আমি নাম কারো নিচ্ছি না, একজন খেলোয়াড় ধরো বলটাকে ধরবে, ঠিক আছে। সে যখন বলটা এসে তার হাতে পড়ে, তুমি দেখবে সে হাতটা খানিকটা ছিটকে দেয়, দূরের দিকে একটু সরিয়ে দেয়, ঠিক আছে। কেন দেয়, কেন বলটা যেটা এসে তার হাতে পড়ছে, বলটা কিন্তু একটা ক্রিয়া করছে, তার হাতে এসে আসছে, আর প্রতিক্রিয়া হিসেবে হাত কিন্তু কি করছে না, ওইটা বলটাকে ধরার জন্য সে প্রতিক্রিয়া করছে। যদি বলটাকে সে ধরার জন্য যে প্রতিক্রিয়া করছে, এটাকেই বলে ক্রিয়া প্রতিক্রিয়া। এবার বলটা যেহেতু যাতে পড়ে না যায়, সেই জন্য হাত থেকে বেরিয়ে না যায়, সেই জন্য কী করে না, সেই বলটাকে যাতে না পড়ে সেই জন্য হাতটা একটু পিছনে করে নিচ্ছে, যাতে প্রতিক্রিয়া বল প্রশমিত করা যায়। ওকে, সেই জন্য। তেমনই ধরো তোমাকে একজন কেউ বই দিতে যাচ্ছে, একটা বই ধরো বলে এই ক্যাচ কর, বইটা একটা ছুঁড়ে দিল, বা যদিও বই ছুঁড়ে দেওয়া উচিত না, তবুও ধরো দিল একটা গল্পের বই তোমাকে দিচ্ছে, এই নিয়ে ধর এটা ধর, বা কোনো একটা চকলেট দিচ্ছে বা হোয়াট এভার কিছু একটা খেলনা দিচ্ছে, তোমার ছুটছে, যখনই তুমি নেবে জিনিসটা, তুমি কি স্থিরভাবে নাও না, তুমি জিনিসটা ধরে হাতটা একটু খিচে নাও, তাই তো। তো এটাই হলো ক্রিয়া আর প্রতিক্রিয়া, আর কিছুই না। ওকে, নেক্সট পরের প্রশ্ন বলছে, চেয়ারে বসে থাকা কোনো ব্যক্তি ওই চেয়ারের উপর বল প্রয়োগ করে চেয়ারটি তুলতে পারে না কেন। দেখো, দেখবে তুমি যদি একটা চেয়ারে এসে সিম্পল কথায় বসো, ঠিক আছে, এবং বসে সেই চেয়ারটা তোলার চেষ্টা করো, তুমি তুলতে পারবে না, কখনোই পসিবল না। কেন, তুলতে গেলে তোমাকে কিন্তু নিজের পাটাকে মাটিতে রাখতে হবে, মাটিতে রেখে প্রেশার দিতে হবে, তবেই তুলতে পারবে, নাহলে পারবে না। ওকে, ধরো তুমি পাটা গুটিয়ে বসো চেয়ারের উপর, তুমি এবার চেয়ারটা তোলার চেষ্টা করো, কখনোই পারবে না। ওকে, কেন তুমি পারবে না এই চেয়ারটা তুলতে, কারণ তুমি চেয়ারকে একটা প্রেশার দিচ্ছ, একটা বল প্রয়োগ করছো, চেয়ারও কিন্তু বিপরীতমুখী বলটা প্রয়োগ করছে, কিন্তু তা সত্ত্বেও হচ্ছে না। কারণ হচ্ছে না, কারণ এই যে বলটা আছে নিচ থেকে প্রয়োগ করা হচ্ছে, তো বাইরে থেকে হচ্ছে না। বাইরে থেকে যদি কোনো বস্তুর ওপর বলটা প্রযুক্ত না হয়, তাহলে কিন্তু সেই যে ব্যক্তিটার বা ব্যক্তিসহ যে চেয়ারের যে ভরবেগটা হয়, সেই ভরবেগের কিন্তু ভরবেগের একটা একটা ফর্মুলা আছে, বলেছি তোমাদের। তো যাই হোক, ভরবেগটার কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন ঘটে না। তখন কি হয়, ভরবেগটা হয়ই না, আমরা বলতে পারি ভরবেগ সেখানে শূন্য। আর যদি ভরবেগটা না হয়, তাহলে কিন্তু
কখনোই সেই চেয়ারটা তোলা সম্ভব নয়। ওকে, তাহলে আমরা এখানে কি আনসারটা দেবে, আনসারটা কিভাবে লিখবে, আমরা বলতে পারি চেয়ারে বসে থাকা ব্যক্তি ও চেয়ার একটি বস্তুর সংস্থা। ওকে, চেয়ারের উপর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ এবং চেয়ার কর্তৃক বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ হলে বস্তু সংস্থার অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া মাত্র। ওই বল বাইরে থেকে বস্তু সংস্থার উপর প্রযুক্ত না হওয়ায় ব্যক্তি সহ চেয়ারের ভরবেগের কোনো পরিবর্তন ঘটাতে পারে না, অর্থাৎ এক্ষেত্রে ভরবেগ শূন্য হয়। তাই এখানে এসেছে চেয়ারে বসে থাকা, এটা স হবে না, তাই চেয়ারে বসে থাকা, এটা হচ্ছে চেয়ারে বসে থাকা চেয়ারটি উপরে তোলা যায় না, এটা এইভাবে হবে। তাই চেয়ারে বসে শটা হবে না, তাই চেয়ারে বসে চেয়ার তোলা সম্ভব নয়, তাই চেয়ারে বসে চেয়ারটিকে ওপরে তোলা যায় না। ওকে, চেয়ারে বসে কখনোই তুমি চেয়ারে তুলতে পারবে না, তোমাকে সেটা তুলতে গেলে সবসময় পাটা সাহায্য নিতে হবে। তুমি পাটাকে মাটিতে রেখে যখন তুমি ক্রিয়া করবে, মাটির থেকে যখন প্রতিক্রিয়া হবে তখনই তুমি সেটা সম্ভব, নাহলে পসিবল না। তুমি চেয়ারে পা তুলে বসে দেখবে, কখনো চেয়ার তুলতে পারবে না। ওকে, নেক্সট পরের প্রশ্ন বলেছে আরোহী নৌকো থেকে লাফিয়ে নামলে নৌকোটি পিছনের দিকে সরে যায় কেন? দেখো, তুমি দেখবে যে নৌকো যারা চড়েছো তারা জানো, যখনই তুমি নৌকোর থেকে একদম তীরে আসে নৌকো, তুমি যদি নৌকোর থেকে লাফ দাও তখন কি হয় না, নৌকোটা লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে একটু পিছনের দিকে সরে যায়। কেন পিছনের দিকে সরে যায় কেন? কারণ আরোহী নামার সময় নৌকোকে পিছনের দিকে একটা বল প্রয়োগ করে। ওকে, নৌকোও কিন্তু একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া দেয়, অর্থাৎ তাকে সামনের দিকে ঠেলে দেয় এবং নৌকোটা তখন পিছনের দিকে সরে যায়। ওকে, দ্যাটস ওয়াই এই ঘটনাটা ঘটে। তো তখন আমরা উত্তরটা কি দিতে পারি, কোনো আরোহী নৌকোর থেকে তীরে লাফ দিয়ে নামলে নৌকোটি পিছনের দিকে সরে যায়। নৌকোর থেকে লাফ দেওয়ার সময় আরোহী নৌকার উপর পিছনের দিকে একটি বল প্রয়োগ করে, এর ফলে নৌকোটি পিছন দিকে সরে যায়, সঙ্গে সঙ্গে নৌকোটিও আরোহীকে একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দেয়, তার ফলে আরোহী তীরে পৌঁছে যায়, অর্থাৎ সামনের দিকে ঠেলে দেয়। ওকে, নেক্সট প্রশ্ন বলেছে আমি বইকে ঠেললাম, তৃতীয় গতিসূত্র অনুসারে বইও আমাকে বিপরীত দিকে ঠেললো, তাহলে বইটি নড়ে কি করে? খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। লিখবো আমি একটি বইকে ঠেললাম, অর্থাৎ বইটির ওপর আমি যে বল প্রয়োগ করলাম তা হলো ক্রিয়া। বইও নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে আমার হাতে বিপরীত দিকে একটি সমান প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। যেহেতু বল দুটি ভিন্ন বস্তুর ওপর ক্রিয়া করে, তাই তাদের পরস্পরকে প্রশমিত করার প্রশ্নই ওঠে না, সুতরাং ক্রিয়া বলের জন্য বইটি নড়বে। ওকে, নেক্সট প্রশ্ন, বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছনের দিকে ধাক্কা দেয় কেন? বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছনের দিকে ধাক্কা দেয় কারণ কি যখন আমরা গুলিটা ছুড়ি তখন বন্দুকের গুলির ওপর একটা বল প্রয়োগ করা হয়, তাই তো, বল প্রয়োগ করি। তা ওই যে বলটা প্রয়োগ করছে, ওই বল প্রয়োগের ফলে কি হচ্ছে, গুলিটা সামনের দিকে খুব জোরে একদম বেগে ছুটে চলে যাচ্ছে। এবার এর ফলে কি হচ্ছে, বন্দুকের ওপর একটা বিপরীতমুখী ক্রিয়া বলের প্রতিষ্ঠা হচ্ছে বা ক্রিয়াবল প্রয়োগ হচ্ছে, ফলে বন্দুকটা পিছনের দিকে সরে যাচ্ছে। তাই যখন আমরা ছুড়ি গুলিটা, তখন আমরা মনে হচ্ছে এটা, যখনই কেউ বন্দুক খুব অত্যন্ত প্রেসার দেয়, যখনই বন্দুক থেকে আমরা গুলি ছুড়ি না, যারা ট্রেনিং নেয় তারা এই ব্যাপারটা ভালো করে বলতে পারবে, যখন তুমি একটা গুলি ছোড়া হয় তখন প্রচণ্ডভাবে গুলির একটা ধাক্কা বা বন্দুকের একটা খুব জোরে ধাক্কা পিছন দিকে ব্যাক করে, তো দ্যাটস ওয়াই তখন আমরা হিলে যাই আর বন্দুকের গুলিটা সামনের দিকে ছুটে বেরিয়ে যায়, কারণ ওটা স্পিডটা অনেক বেশি থাকে। ওকে, নেক্সট উত্তরটা আমরা কি লিখবো সেটা বললাম না, সরি। বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুক গুলির উপর একটি বল প্রয়োগ করে, এই বলের ক্রিয়ায় গুলিটি সামনের দিকে প্রবল বেগে ছোটে। গুলিটিও বন্দুকের ওপর সঙ্গে সঙ্গে সমান ও বিপরীতমুখী ক্রিয়াবল প্রয়োগ করে, ফলে বন্দুকটি পিছনের দিকে সরে যায়। তাই যে বন্দুক থেকে গুলি ছোড়ে সে বন্দুকের গতিকে বাধা দিয়ে একটি ধাক্কা অনুভব করে। ওকে, নেক্সট প্রশ্ন, একজন ক্রিকেট খেলোয়াড় ক্যাচ করার সময় হাত বলের নিচে নিয়ে পিছনের দিকে টেনে নেয় কেন? অর্থাৎ ক্যাচ যখন ধরা হয় সেটা বলছে, যখন দেখবে কোনো খেলোয়াড় যখন ক্যাচ ধরছে তখন সে কী করছে না, ক্যাচটা ধরার পর হাতটা একটু পিছনের দিকে খিঁচে নিচ্ছে, এটা আমরা দেখেছি। কারণ কি, বলটা খেলোয়াড়ের যে হাতে একটা ক্রিয়া বল প্রয়োগ করে। ওকে, আর সেই বলটার ওপরও কিন্তু হাতও তখন কি করে, একটা প্রতিক্রিয়া বলের ক্রিয়েট করে, তার ফলে কী হয়, খেলোয়াড়ের হাত
হাত থেকে যাতে বলটা ছিটকে না যায় সেই জন্য বলকে প্রশমিত করার জন্যই কিন্তু খেলোয়াড় তার বলটা হাতটা পিছনের দিকে টেনে নেয়। তো কি ক্যাচ করার সময় ক্রিকেট বলটি খেলোয়াড়ের হাতে ক্রিয়া বল প্রয়োগ করে। বলটি হাত ও বলটির ওপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলের জন্য ক্রিকেট বলটি, এখানটা দাঁড়িয়ে হবে না, ক্রিকেট বলটি খেলোয়াড়ের হাত থেকে ছিটকে বেরিয়ে যেতে পারে। এটি যাতে না ঘটে তার জন্য প্রতিক্রিয়া বলকে প্রশমিত করা দরকার। তাই খেলোয়াড় বল সহ হাতকে পিছনের দিকে টেনে নিয়ে যায় যাতে ক্রিয়া বল অনেক কম হয়। ওকে, নেক্সট পরের প্রশ্ন, মাঝিরা নৌকা চালানোর সময় হেলানোভাবে চাপ দেয় কেন? দেখো মাঝিরা কেন হেলানোভাবে চাপ দেয়, কারণ মাটির জলে যখন নৌকাটা চলে তখন ওদের হাতে একটা লগির মতো থাকে বা ডান্ডার মতো থাকে, আমরা জানি। সেটা কি করে, জলের নিচে মাটিতে চাপ দেয়, মাটিও তখন কি করে বিপরীতমুখী প্রতিক্রিয়া করে লগির ওপর, তার ফলে নৌকাটা সামনের দিকে এগিয়ে যায়। দ্যাটস ওয়াই এই ঘটনাটা ঘটে। তো আমরা উত্তরে কি লিখবো একটু গুছিয়ে লিখবো মাঝিরা নৌকো চালানোর সময় লগির সাহায্যে হেলানোভাবে জলের তলায় মাটিতে চাপ দেয়। মাটিও লগির ওপর বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপরাংশ নৌকোকে সামনের দিকে ঠেলে দেয়, ফলে নৌকো এগিয়ে যায়। তাই মাঝিরা নৌকো চালানোর সময় হেলানোভাবে চাপ দেয়। ওকে, নেক্সট প্রশ্ন, কয়েকজন যাত্রী গাড়ির মধ্যে থেকে গাড়িকে ঠেলে সচল করতে পারে না কেন? কয়েকজন যাত্রী গাড়ির মধ্যে থেকে গাড়িকে ঠেলে সচল করতে পারে না কেন? দেখো আমি যখন চেয়ারের এক্সাম্পলটা দিয়ে বলেছিলাম তখনও কিন্তু বলেছিলাম তুমি বসে চেয়ারের ওপর বসে চেয়ারকে কখনোই তুমি ঠেলতে পারো না, তাই না? কারণ দুটো জিনিস কি হচ্ছে, তা মিলিত হয়ে একটা বস্তু সংস্থা গঠন হচ্ছে। আর দুটো বস্তু সংস্থা যখন একটা গঠন হচ্ছে তখন বস্তু সংস্থার মধ্যে কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া হিসাবে কোনো রকম কোনো ভরবেগের তারা পরিবর্তন করাতে পারবে না, কারণ ভরবেগ তখন শূন্য হয়ে যায়। ওকে, ঠেলাঠেলি করা কখনোই পসিবল না সেটা। তো সেই জন্য ভেতর থেকে বসে কখনো গাড়িও কিন্তু ঠেলা সম্ভব নয়। তো এই আনসারটাই লিখবো, গাড়ি ও গাড়ির ভেতরে যাত্রীরা একটি মিলিত বস্তু সংস্থা গঠন করে। যাত্রীরা ভেতর থেকে যে বলে ঠেলতে থাকে, গাড়িও নিউটনের তৃতীয় সূত্র অনুসারে যাত্রীদের উপর সমপরিমাণ বল বিপরীত দিকে প্রয়োগ করে। ওই বল দুটি একই বস্তু সংস্থার অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া হিসাবে কাজ করে, ফলে বস্তু সংস্থার ভরবেগের কোনো পরিবর্তন ঘটে না। তাই কি হয়, গাড়িটা সচল হয় না। ওকে, নেক্সট পরের প্রশ্ন বলেছে, হাউস বাজি কেন উপরের দিকে ওঠে? আমরা জানি আমরা যখন কালী পুজোর সময় বা কোনো একটা অকেশনে বাজি ফাটাই তখন আমরা কি করি, হাউস বাজি ধরো তুমি ফাটাচ্ছ তখন কি করবে না, যখন তুমি ওই আগুন ধরিয়ে দেওয়া হয় ভেতরে যে বারুদটা থাকে, যখন আগুনটা দেওয়া হয় তার ফলে কি হচ্ছে, একটা ওই প্রচণ্ডভাবে যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে না, ওই বারুদের মধ্যে যখন আগুনটা লাগাচ্ছ গ্যাস উৎপন্ন হচ্ছে, প্রচণ্ডভাবে একটা ক্রিয়ার সৃষ্টি করছে। আর এর ফলে একটা ওই ক্রিয়ার বিপরীতমুখী প্রতিক্রিয়া হিসাবে কি হয় না, ওই যে হাউস বাজিটা আছে সেটা উপরের দিকে ছুটে তীরের বেগে একদম উপরের দিকে ছুটে চলে যায়। তো আমরা কি আনসার লিখবো দিওয়ালির রাতে আমরা হাউস বাজি আকাশে ওড়াই, এতে আগুন দিলে ওর ভেতরের বারুদের দ্রুত দহন হয়, ফলে উৎপন্ন গ্যাস তীব্র গতিতে হাউসেরই নিচের ছিদ্র দিয়ে বের হয়। এটি হলো ক্রিয়া। এর ফলে যে প্রচণ্ড বিপরীতমুখী প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, সেই প্রতিক্রিয়া বলই হাউসটিকে তীব্র বেগে আকাশের দিকে ঠেলে দেয়। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে একটি নৌকোয় পাল খাটিয়ে পালের ওপর একটি টেবিল ফ্যানের বাতাস ফেললে নৌকোটি কি সামনের দিকে এগিয়ে যাবে? কখনোই এগিয়ে যাবে না। কারণ কি, এই যে আমরা বলতে পারি যে পরিবেশের যে বায়ু প্রবাহ বা পরিবেশের যে বায়ু সেটা যদি না থাকে কখনোই টেবিল ফ্যানের সাহায্যে যে কি বলবো আমি নৌকোর পাল চালানো দেওয়া সেটা কখনোই সম্ভব না, কারণ সেখানে কোনো রকম কোনো ভরবেগেরই সৃষ্টি হবে না, ভরবেগের কোনো রকম কোনো পরিবর্তনই কিন্তু সেই টেবিল ফ্যান ঘটাতে পারবে না। যে ভরবেগের পরিবর্তন না ঘটলে কখনোই নৌকো চলা সম্ভব নয়। তো আমরা কি বলতে পারি না, পাল সমেত নৌকোটি একটি নির্দেশতন্ত্র হিসাবে ধরলে টেবিল ফ্যানটি
ওই একই নির্দেশতন্ত্রে অবস্থান করছে, সুতরাং ওই নির্দেশতন্ত্রের সাপেক্ষে অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া বল ওই সংস্থার ভরবেগের কোনো পরিবর্তন ঘটাতে পারে না। সুতরাং পরিবেশের বায়ুপ্রবাহ অনুপস্থিত থাকলে শুধুমাত্র টেবিল ফ্যানের সাহায্যে বাতাস নৌকোকে সামনের দিকে চালিত করতে পারবে না। ওকে, মানে আমরা সিম্পল কথায় বুঝলাম টেবিল ফ্যানের সাহায্যে আমরা কখনোই চালাতে পারবো না, কারণ সেখানে কোনো রকম কোনো ভরবেগের সৃষ্টি হবে না। ওকে, নেক্সট প্রশ্ন বলেছে নরম কার্পেট অপেক্ষায় পাকা মেঝেতে পড়লে বেশি ব্যথা লাগে কেন? কারণ পাকা মেঝের প্রতিক্রিয়া বলটা অনেক বেশি হবে, নরম কার্পেটের প্রতিক্রিয়া বল অনেক কম হয়, সেই জন্য। তো উত্তর আমরা কি লিখব? নরম কার্পেটে পড়লে তাতে বল প্রযুক্ত হয় এবং কার্পেটও প্রতিক্রিয়া বল দেয়, কিন্তু পাকা মেঝেতে ওই প্রতিক্রিয়া বল কার্পেটের প্রতিক্রিয়া বল অপেক্ষায় অনেক বেশি হয়, ফলে শরীরে ব্যথা বেশি লাগে। ওকে, প্রতিক্রিয়া বলটা বেশি, সেই জন্য। নেক্সট প্রশ্ন বলেছে ঘোড়ার গাড়িকে যে বলে টানে গাড়িও ঘোড়াকে ঘোড়া গাড়িকে যে বলে টানে গাড়িও ঘোড়াকে সমান বলে বিপরীত দিকে টানে, তাহলে গাড়ি চলে কি করে? সিম্পল কথা, ঘোড়াটাও গাড়িকে টানছে, গাড়িও ঘোড়াকে টানছে, দুজনেই তো মধ্যেই তো ক্রিয়া প্রতিক্রিয়া তাই চলছে কি করে? সিম্পল কথায় ঘোড়া, এক কথায় বললে আমি বলবো ঘোড়া যে মাটিতে পা ফেলে সেটা পাটা একটু ব্যাকা করে ফেলে, অর্থাৎ তির্যকভাবে ফেলে। দ্যাটস ওয়াই কী হচ্ছে, তির্যকভাবে ফেলছে বলেই কিন্তু ওপরের অংশে যে ঘোড়ার যে ওজন রয়েছে বা ঘোড়ার যে ভর রয়েছে বা ওজন রয়েছে তার দ্বারা কিন্তু সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়। ওকে, এর ফলে কি হচ্ছে, গাড়ি ওপরে মাটির যে ঘর্ষণজনিত বল সেই বলের চেয়ে কিন্তু গাড়ির ওপরের অংশটা ঘর্ষণজনিত বলের চেয়ে অনেক বেশি হয়, তাই ঘোড়া সামনের দিকে চললে গাড়িটা মানে নিজের যে প্রতিক্রিয়া বলটা সে গাড়ির কাজ করে না। ওকে, তো আমরা উত্তর হিসাবে কীভাবে সাজাতে পারি জিনিসটাকে? আমরা বলতে পারি ঘোড়া গাড়িকে যে বল দিয়ে টানে গাড়িও ঘোড়াকে একই সমপরিমাণ বল দিয়ে বিপরীত দিকে টানে, কিন্তু ঘোড়া তির্যকভাবে মাটিতে পা রেখে গাড়ি টানে, ফলে মাটিতে তির্যকভাবে একটি বল ক্রিয়া করে, মাটিও ঘোড়ার পা বরাবর একটি প্রতিক্রিয়া বল দেয়। এই প্রতিক্রিয়া বলের উলম্ব উপরাংশ ঘোড়ার ওজনের দ্বারা নিষ্ক্রিয় হয় এবং অনুভূমিক উপরাংশ যদি গাড়ির ওপর মাটির ঘর্ষণজনিত বলের চেয়ে বেশি হয় তবে ঘোড়ার গাড়িকে সামনের দিকে চালাতে পারে। তো সিম্পল কথা, ঘোড়া তির্যকভাবে যেহেতু পা ফেলছে সেজন্য মাটির যে প্রতিক্রিয়া বল দিচ্ছে সেটা ঘোড়ার ওপর কাজ করে না, ঠিক আছে? তো প্রতিক্রিয়া বলের যে উলম্ব উপরাংশ ঘোড়ার ওজন দ্বারা সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়, সেই জন্য অনুভূমিক উপরাংশ যদি গাড়ির ওপর মাটির ঘর্ষণজনিত বলের চেয়ে বেশি হয় তখন ঘোড়ার গাড়িটা সামনের দিকে চলতে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন বলেছে একটি বেলুনের মধ্যে বাতাস ভর্তি করে ওর মুখ খোলা অবস্থায় নিচের দিকে রাখলে বেলুনটার উপরের দিকে উঠে যায় কেন? হ্যাঁ, বেলুনের মধ্যে যদি তুমি বাতাস ভরো, মুখ দিয়ে যদি কেউ কোনো হাওয়া ভরো বেলুনে, জানবে যখন বাতাস ভরো একদম টাইট করে ভরার পরে তুমি যদি মুখটা নিচের দিকে করে দাও, বেলুনটা হালকা করে দাও, বেলুনটা উপরের দিকে উঠে যায় বা খানিকটা ওপরে উঠে যায়। কেন যায়? যখন তুমি বেলুন থেকে বাতাসটা বেরিয়ে যাচ্ছে না, ওটা বেরোনোটা কি হচ্ছে, ওটা একটা ক্রিয়া বলতে পারি, তখন বাইরের যে বাতাসটা, বেলুনের বাইরের যে বাতাস সে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে, ওই যে বিপরীতমুখী প্রতিক্রিয়া, তার জন্যই বেলুনটা ওপরের দিকে উঠে যাচ্ছে। তো আমরা উত্তর কী দেবো? বেলুনের মধ্যে বেশি চাপে বাতাস ভর্তি করে ওর মুখ নিচের দিকে খুলে রেখে দিলে মুখ দিয়ে বাতাস নিচের দিকে সবেগে বেরিয়ে যায়। ওকে, এটি হচ্ছে ক্রিয়া, এর ফলে বেলুনের ওপর বাইরের বাতাস একটি প্রতিক্রিয়ার সৃষ্টি করে, ওই বিপরীতমুখী প্রতিক্রিয়ার জন্যই বেলুন ওপরের দিকে উঠে যায়। নেক্সট প্রশ্ন নিউটনের তৃতীয় গতিসূত্র লেখো, ক্রিয়া ও প্রতিক্রিয়া কাকে বলে? উত্তর লিখব নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা আমরা জানি, থার্ড ল নিউটনের। যখন একটি বস্তুর অপর বস্তুর ওপর বল প্রয়োগ করে তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুটির ওপর একটি সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর ওপর যে বল প্রয়োগ করে তাকে বলে ক্রিয়া, আর দ্বিতীয় বস্তু কর্তৃক প্রথম বস্তুর ওপর প্রযুক্ত বিপরীতমুখী বলকে বলে প্রতিক্রিয়া। ওকে, ক্লিয়ার? নেক্সট বলেছিল ক্রিয়া প্রতিক্রিয়া কাকে বলে সেটা লেখার জন্য, তো আমরা এটাতে কি লিখব? ক্রিয়া ও প্রতিক্রিয়া বলে লিখব কোনো বস্তু অন্য বস্তুর ওপর বল প্রয়োগ করলে সেই বলকে ক্রিয়া বল বলা হয় বা ক্রিয়া বলে। আর নেক্সট লিখব
এর ফলে যার ওপর বল প্রযুক্ত হয় সেই বস্তুটি প্রথম বস্তুর ওপর সমান ও বিপরীতমুখী একটি বল প্রয়োগ করে, সেই বলকে প্রতিক্রিয়া বলে। কিছু গাণিতিক সমস্যার সমাধান আমি তোমাদের বলেছিলাম কতগুলো অঙ্ক দেবো, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, তো অঙ্কগুলো দিলাম আমি। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট ভৌত পরিবেশ বলের থেকে আর কি, তো ভালো করে পড়বে, ঠিক আছে? দেখো সবার প্রথমের অঙ্কটা আমাদের কি আছে, বলছে 1/2 কেজি ভরের একটু বস্তুর ওপর বল প্রয়োগ করলে তার 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলতে থাকে, বলের পরিমাণ কত? সব কিছু অঙ্ক আমাদের কিসের উপর ডিপেন্ড করছে? ফর্মুলার উপর। ফর্মুলা ঠিক করে জানবে তো সবগুলোই পারবে। দেখো আমরা এখানে ভর সমান সমান কি পেলাম? ভর সমান সমান কি পেয়েছি না, আমরা কেজি পেয়েছি, 1/2 কেজি পেয়েছি। তো আমরা এখানে সবার আগে কি লিখবো না, ভর ইকুয়াল, ভরটাকে আমরা এম ধরলাম, ওকে, ইকুয়াল কত না 1/2 কেজি, ঠিক আছে? নেক্সট আমাদের কি রয়েছে এখানটা, ত্বরণ রয়েছে। দেখো ত্বরণ আমরা কত পেলাম? ত্বরণ আমরা পেয়েছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা লিখবো এখানটা ত্বরণ সমান সমান কত, ত্বরণকে আমরা এ ধরলাম সমান সমান কত না 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে। তাহলে এখানে আমরা বল আমাদের জানতে কি চেয়েছে না, বলের পরিমাণ কত, তাই তো? তাহলে বলের পরিমাণ বার করতে গেলে আমরা কি করব? আমরা এই দুটোকে ইন্টু করলেই পেয়ে যাব বলের পরিমাণটা কত। তাহলে আমরা কি লিখব, বলকে আমরা কি ধরছি না এফ ইকুয়াল, আমরা কি লিখব এখানটা ভর আর ত্বরণ, তার মানে এম আর কি বললাম আমি না এ। তাহলে এটা ইকুয়াল কত আমরা লিখব, ভর সমান সমান কত ছিল 1/2 লিখলাম, ইন্টু কত লিখব 10, এ সমান সমান কত 10। তাহলে কত হচ্ছে, এটাকে আমরা যদি করলে বেরিয়ে যাবে কত হচ্ছে, 5 হবে, 5, তাই তো? তাহলে 5 নিউটন। বলের পরিমাপ কত পেলাম, 5 নিউটন পেলাম, ওকে, ক্লিয়ার হলো? ঠিক এইভাবে অঙ্কগুলো আমরা করব। নেক্সট এটা কীভাবে 10 থেকে 5 হলে জানতে পারলে, এটা কাটলেই হয়ে যাবে 5 হবে, এখানটা ডাইরেক্ট বসিয়ে দিলাম আমি। নেক্সট একটা অঙ্ক করি, বুঝতে পেরেছো আশা করি। নেক্সট পরের আরেকটা অঙ্ক দিচ্ছি, কি দিই, ধরো 10 গ্রাম, আচ্ছা আমি লিখে নিই অঙ্কটা, তাহলে সময় নষ্ট কম হবে আমাদের। তাহলে নেক্সট অঙ্কটা আমাদের কি দিয়েছে, বলছে 10 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর 10 গ্রাম ভার বল প্রযুক্ত হলে তার ত্বরণ কত হবে, তাই তো? তাহলে এটা তো আমাদের আগে নিউটনে কনভার্ট করতে হবে, তারপরেই কিন্তু আমরা এটাকে করতে পারবো, কারণ আমাদের গ্রামে দিয়েছে তো এটাকে, তো আমাদের মিটারে যেতে লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে অঙ্কটা করতে পারি। ধরো প্রযুক্ত বল মানে এফ, যেটা আমরা বলবো সমান সমান কত না 10 গ্রাম ভার, ভারকে আমরা ওজনও বলতে পারি, ওকে, 10 গ্রাম ভার। তাহলে আমরা এর যে ফর্মুলা আছে, আমরা ফর্মুলাতে অলরেডি আমরা জানি কি না, চ্যাপ্টার যারা পড়েছো খুব ভালো করে জানো, আমি অলরেডি বুঝিয়েছি এটা। আমরা জানি ভার সমান সমান বা ওজন ইকুয়াল, আমরা কি বলতে পারি না, বলতে পারি ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ যাকে বলা হয়, যেটা আমরা 9.8 বলে থাকি মিটার, কত 9.8 আমরা কি বলে থাকি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে। তাহলে এটা আমরা কিভাবে বার করতে পারি না, আমরা বার করব, এটা হচ্ছে এত গ্রাম ভার লিখলাম ইকুয়াল 10, এটাকে আমরা 9.8 থেকে আমরা যদি গ্রামে বলেছে তো তাহলে 980 লিখবো, আমরা 980 লিখবো, ইকুয়াল কত হবে, তাহলে 980 দিয়ে এটা মাল্টিপ্লাই করলেই আমাদের বেরিয়ে যাবে না 98 আর দুটো 0, তাই তো? এটা কত হলো, আমরা কী বার করলাম, ডাইনে করে নিলাম, তাই তো? ডাইন হয়ে গেল আমাদের এটা। এইবার তাহলে আমাদের জন্য করাটা ইজি হয়ে যাবে। তাহলে আমরা লিখবো এখানটা কি না, ভর ইকুয়াল, ভর অর্থাৎ এম ইকুয়াল 10
গ্রাম। ঠিক আছে, তাহলে ত্বরণ আমাদের বার কি করতে বলেছে, ত্বরণটা কত। তাহলে ত্বরণ সমান সমান আমরা করব কি, ত্বরণ অর্থাৎ ত্বরণ এ ইকুয়াল এফ, এফ মানে হচ্ছে বল, বাই এম মানে ভর, ইকুয়াল কত হবে, এফ কত পেলাম আমরা, বল কতবার করে নিয়েছি আমরা 9800, আর এমটা কত পেয়েছি আমরা, আগের পাতায় আমরা পেলাম এম সমান সমান কত না 10 গ্রাম ছিল, তাই তো। তাহলে 10, তাহলে এটা সমান সমান কত হলো, আমরা ডিভাইড করলেই বেরিয়ে যাবে, ইকুয়াল কত হবে 980। এটা কি বের হয়ে গেল, আমরা সেমি বেরিয়ে গেল, সেমি বাই নয়, এটা সেকেন্ড পার, এটা আমরা সেকেন্ড স্কোয়ার বলবো, মিটার পার সেকেন্ড স্কোয়ার বা সেমি পার সেকেন্ড স্কোয়ার, হলো। তাহলে সেমি পার সেকেন্ড স্কোয়ার হলো, তাহলে 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। ওকে, ক্লিয়ার, বোঝা গেল। ফর্মুলাতে শুধু আমাদের কিছু না, ফর্মুলাতে আমাদের ফেলতে হবে। দেখো আমরা একটা কথা জানি যে আমরা যখন নিউটন আসে, নিউটন সমান সমান কত, ফর্মুলায় আমাদের কি বলে না, নিউটন সমান সমান আমরা 1 কিগ্রা বা 1 কিগ্রা বাই কি মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখতে পারি, তাই তো, বা কিগ্রা বাই নয় সরি ইন্টু কিগ্রা ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা লিখতে পারি নিউটন সমান সমান, তাই তো। আবার আমরা ভার বা ওজন সমান সমান কি লিখতে পারি ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এগুলো আমাদের ফর্মুলা, ফর্মুলাগুলো সবার আগে ক্লিয়ার করতে হবে, তাহলে কিন্তু অঙ্ক আমাদের ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর আমাদের কি বলেছে, 1 গ্রাম ভারকে ডাইনে এবং 1 কিলোগ্রাম ভারকে নিউটনে প্রকাশ করো। তাহলে 1 গ্রাম ভারকে ডাইনে এবং 1 কিলোগ্রাম ভারকে আমাদের নিউটনে প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা এভাবে করতে পারি, ধরো 1 গ্রাম ভার মানে কি ওজন, আমি বলেছি ভার ইকুয়াল কি হবে ভর, এটা কিন্তু ভার নয়, মনে রেখো, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ভুল লিখলাম, আচ্ছা অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। তাহলে অভিকর্ষজ ত্বরণ মানে কি, আমরা এখানটা জি লিখে দেবো, অভিকর্ষজ ত্বরণ যেহেতু জি করে দেবো আমরা। ওকে, অভিকর্ষজ ত্বরণ তো সেটা জি করলাম আমরা, ঠিক আছে। তাহলে ভর সমান সমান কত পেয়েছি আমরা, 1g ইন্টু 981 cm পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে 981 আমরা কি করে হলো, 1 দিয়ে আমরা করছি, তাহলে এটা আমরা হবে 981 g cm পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে 981 ডাইন ইকুয়াল কত হচ্ছে, 981 ডাইন হয়ে যাচ্ছে, আমাদের ডাইনে করতে বলেছে, তাহলে আমাদের এটা আমরা এভাবে লিখতে পারি, ডাইন ইকুয়াল ব্র্যাকেটে লিখে দিতে পারি, ডাইন ইকুয়াল জি সিএম পার সেকেন্ড। ওকে, নেক্সট পরেরটায় যাবো আমরা। ওকে, আরেকটা বার করতে দিয়েছে আমাদের না, আমাদের এবার করতে দিয়েছে নিউটনটা করতে হবে। তাহলে আমাদের হয়ে গেল কিন্তু ডাইনটা, এটা বোঝা গেল 9.81 আমরা যেমন সিএমে যেহেতু রয়েছে তো আমরা 80 জায়গায় 1 করেছি। ওকে, নেক্সট পরেরটায় যাব, পরেরটা আমরা করবো হচ্ছে 1 কিলোগ্রাম ভার, আর এটা গ্রাম ছিল, আমরা এটা কিলোগ্রাম ভারটা করব, ভার ইকুয়াল কত হবে ভর ইন্টু অভিকর্ষজ
ত্বরণ, তাই তো? যেটা জি আমরা ব্র্যাকেটে লিখে দেবো জি। এটা জি লিখছি কিন্তু জিগুলো একদম ভালো হচ্ছে না। জি এটা আগেরটা, এখানটা কিন্তু মিটার সিএম পার সেকেন্ড স্কোয়ার কিন্তু। ওকে আচ্ছা যাই হোক, এটা জি করলাম আমরা। এখানে আমরা লিখবো হচ্ছে তাহলে আমাদের বার কী করতে হচ্ছে 1 কেজি না, তাহলে আমরা করব হচ্ছে 1 কেজি ইন্টু 9.8 এটা এম, ওকে মিটার এম পার সেকেন্ডস স্কোয়ার অবশ্যই দেবে সেকেন্ড স্কোয়ার। তাহলে হলো কত, দাঁড়ালো কত 9.8 কেজি এম এস স্কোয়ার অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে 9.8 নিউটন হয়ে গেল আমাদের। তাহলে নিউটন সমান সমান কত বেরোলো লিখে দিই, নিউটন ইকুয়াল দাঁড়ালো হচ্ছে আমাদের কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে বোঝা গেল। তাহলে এটা কিছু না, ফর্মুলা আছে, ফর্মুলাতে ক্লিয়ার রাখবে। ওকে এই অঙ্কটা দেখে নিয়েছো। নেক্সট পয়েন্টটা বলেছে নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক নির্ণয় করার জন্য। নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক আমরা কীভাবে নির্ণয় করব, খাতাটা এভাবে খুব অসুবিধা হচ্ছে করতে। তাহলে আমরা এটা এইভাবে করতে পারি। ধরো 1 নিউটন বা 1 নিউটন সমান সমান আমরা কি লিখতে পারি, 1 কিগ্রা ইন্টু 1 মিটার পার কি না সেকেন্ড স্কোয়ার। ওকে তাহলে 1 নিউটন ইকুয়াল আমরা কি লিখলাম, 1 কিগ্রা ইন্টু 1 মিটার পার সেকেন্ড। ওকে তাহলে এখানটা আমরা কীভাবে বার করতে পারি না 10⁻³ গ্রাম ইন্টু 10⁻² সেমি পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল 10⁵ হলো 5 গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কত দাঁড়াচ্ছে এটা ইকুয়াল 5 10⁵ ডাইন 10⁵ ডাইন। ঠিক আছে, তাহলে 1 নিউটন ইকুয়াল 10⁵ ডাইন। এটা আমরা সবাই মুখে মুখে জানি 1 নিউটন ইকুয়াল 10⁵ ডাইন। নেক্সট অঙ্কটা কী দিয়েছে দেখো, বলছে 60 কিগ্রা ভরের বস্তু 120 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, বস্তুটির ভরবেগ কত, 120 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে বস্তুর ভরবেগ। তাহলে ভর মানে এম ইকুয়াল 60 কিগ্রা। ওকে তাহলে বেগ মানে ভি ইকুয়াল 120 মিটার পার মিটার আছে, সরি পার মিনিট আছে, তার মানে 2 মিটার পার সেকেন্ড হবে। এটা আমরা 2 মিটার পার সেকেন্ড হবে। তাহলে কীভাবে হচ্ছে একটু দেখিয়ে দিই, ডাইরেক্ট করা যায়, করতে হয় এগুলো, একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, 120 মিটার মিনিট পার মিনিট ইকুয়াল এটা আমাদের কত হচ্ছে 120/60 মিটার পার সেকেন্ড শর্টে লিখলাম। তাহলে সমান সমান কত হলো, কাটলে কত দাঁড়াচ্ছে
2 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? এইভাবে তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারবো বেগ ইকুয়াল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, না লিখে এইভাবেও করতে পারো। এটার থেকে এটা ডাইরেক্ট লেখা হয়, এটার থেকে এটা আমরা ডাইরেক্ট লিখি, তো না লিখে এইভাবে লিখতে পারো 120 মিটার পার মিনিট ইকুয়াল দিয়ে 120/60 দিয়ে কাটবো, কেটে আমাদের বেরিয়ে যাবে। ওকে, নেক্সট। তাহলে আমাদের জানতে চেয়েছে কি বস্তুটার ভরবেগ। তাহলে বস্তুটির ভরবেগ ইকুয়াল ভর ইন্টু বেগ ইকুয়াল এমভি। ওকে, তাহলে 60 ইন্টু কত দাঁড়িয়েছে বেগটা 2, বেগ কত পেয়েছি 2, তাহলে 60 ইন্টু 2 ইকুয়াল 120 কিগ্রা মিটার পার সেকেন্ড। হলো? বোঝা গেছে? ক্লিয়ার আশা করি। এখন এই অঙ্কগুলো দিলাম, এগুলো ভালো করে করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এগুলো ফর্মুলার ওপর বেস করে অঙ্কগুলো হচ্ছে। যদি কোনো রকম কোনো বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্টস করবে, আমি আলাদা করে আবার ডিটেলসে বুঝিয়ে দেবো। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করো, ভালো থাকো, টাটা।